অর্থাৎ নৃত্যের একটা অন্যতম বৈশিষ্ট্য হিন্দু এবং মুসলিম ধর্ম। নমস্কার, 24/7 তাজা সমাচারের সমস্ত দর্শককে এবং পাঠকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো থাকুন, স্টে টিউনড, অল দি বেস্ট। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 তাজা সমাচারের সমস্ত দর্শকদের জানাবো অনেক অনেক শুভেচ্ছা। 24/7 ताजा समाचार समस्त दर्शक के जाना आंतरिक शुभेच्छा। Hi, this is मधुर भंडारकर and आप देख रहे हो 24/7 ताजा समाचार। बेस्ट विशेस। বাঙালি তার সংস্কৃতিকে ঘরেও ধরে রাখে, ঘরের বাইরেও ধরে রাখে, বিদেশেও ধরে রাখে। কলকাতায় বিভিন্ন মানুষ তার সাংস্কৃতিক বোধ চেতনাটাকে প্রফেশন বা ঘরের কাজের পাশাপাশি রেখে কিন্তু এগিয়ে নিয়ে যায়। আমাকে একজন অবাঙালি বন্ধু বলেছিলেন যে একটা হারমোনিয়াম আর একটা তবলা যদি সন্ধ্যেবেলা কোনো বাড়ি থেকে বাজে তাহলে বোঝা যায় যে এটা বাঙালিদের বাড়ি আছে। এক অবাঙালি বন্ধুর বক্তব্য ছিল। যাই হোক, আজকে আপনার কাছে আসি, প্রথমে আপনার সঙ্গে পরিচিত হই। সেটা হচ্ছে মেঘমিতা মিত্র। নামের সাথে এম শব্দটা খুব ছড়িয়ে রয়েছে। তো আপনার প্রফেশন যেটা আমি জানি, সেই প্রফেশনের সঙ্গে এই যে কালচারাল ইনস্টিটিউট করেছেন, এটার নাম দিয়েছেন কি যেন, কলাঙ্গন। তো এই কলাঙ্গন ইনস্টিটিউটটা তৈরি করবার প্রেরণা বলবো না তাড়না বলবো? প্রেরণাই বলতে পারি। এই প্রেরণাটা কিভাবে হঠাৎ এই তৈরি হওয়ার? অ্যাকচুয়ালি আমার সবটাই, আমার প্রত্যেকটা চেতনা, মনের মানসিক মনস্তত্ত্ব সবকিছুর অনেকটাই অংশ সিংহভাগ জুড়ে আছে আমার মা। আমার মা একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। মার প্রেরণাতেই আমার অত্যন্ত ছোট্ট বয়স থেকে, 3-4 বছর বয়স থেকে আমার নৃত্যে হাতে করি মার কাছে এবং আমার গুরু সুস্মিতা মিশ্রের কাছে। এবং মা আমার বোধ শক্তি প্রায় হওয়ার আগে থেকেই বলবো, এই নৃত্য সঙ্গীত চর্চা আমার পরিবেশ আমাদের বাড়িতেও ছিল এবং মা খুবই সজাগ ছিল আমাদের দুই বোনের এই পড়াশোনার সাথে সাথে সাংস্কৃতিক দিকটা নিয়ে। তো ছোটবেলা থেকে আমার গুরুমা মার তত্ত্বাবধানেই আমার জীবন শুরু হয়েছে। যখন আমার নিজস্ব সিলেকশন ক্ষমতা অত নেই, পরবর্তীকালে একটা ফ্লো এর মতো আমার এই দিকটা হয়েছে এবং আমি মূলত শাস্ত্রীয় কথক ডান্সার, কথক নৃত্যশিল্পী এবং ওটাই আমার দীর্ঘকালের চর্চা। পাশাপাশি আমি খুবই, আমার প্রিয় হচ্ছে রবীন্দ্র, নজরুল এবং একটু আজকে নারী দিবসে বলি, মা কালী, মা দুর্গার আধ্যাত্মিকের দিকে যে শক্তির যে প্রকাশ, হ্যাঁ, সকলেরই। আজকে শিবরাত্রির দিনেও বসে আছি, শিব এবং পার্বতী এই যে অঙ্গাঙ্গী দুটো সম্পর্ক পৃথিবীর ধারাকে নিয়ে যাচ্ছে, আমি ভীষণ শ্রদ্ধাশীল এবং আমি তাদের তো চোখে দেখিনি, কিন্তু আমার যেটা পরিধি, আমার যেটা সমাজ সাংসারিক যে পরিবৃত্ত, সেখানে আমি বিভিন্নভাবে ওই শক্তির আরাধনা এবং তাদের নিয়ে চলার চেষ্টা করি। এবং এখানে অবশ্যই আমার বিশাল অংশ জুড়ে আমার মা বাবাও অবশ্যই। এবং আমি নিজে ভীষণ রবীন্দ্রনাথের মধ্যে যে অনুভূতি, তার লেখায় যে আমাদের প্রত্যেকটা সেন্স ফুটে উঠেছে জীবনে, সেগুলো নিজে খুব অনুভব করি। প্রতিবারের মতো এবারও 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। সারা বিশ্বে পালিত হচ্ছে, ভারতবর্ষ পালিত হচ্ছে, পশ্চিমবঙ্গে কলকাতাতেও পালিত হচ্ছে। নর্থ কলকাতার বীরেন্দ্র মঞ্চে আমরা যাকে পাচ্ছি তার নাম হচ্ছেন তানিয়া দাস। তানিয়া দাস শুধু নামটুকুর মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়, ওনার একটা বিশাল ব্যাপ্তি রয়েছে, পারিবারিক একটা ব্যাপ্তি রয়েছেন। নীলমাধব হালদার ডক্টর, যিনি রবীন্দ্রনাথের পারিবারিক চিকিৎসক ছিলেন, রবীন্দ্রনাথকে যিনি চিকিৎসা করতেন, সেই পরিবারের মেয়ে উনি। এ তো গেল ওনার পরিচয়। ওনার মা হচ্ছেন অধ্যাপক আরতি দাস, ও উনিও কিন্তু মনোবিজ্ঞান বিভাগের একজন কৃতি মানুষ। বাবা অধ্যাপক দেবজ্যোতি দাস, তিনিও কিন্তু ফিজিওলজির উপর একটা ভালো প্রফেসর আর কি, ওপরের র্যাঙ্কের একজন লিজেন্ডারি ফিগার। ভাই সায়ন দাস, তিনি রয়েছেন আইটি সেক্টরে।
ওনার 3 মেয়ের কথাও আমরা এখানে শুনেছি। আমি ওনাকে জিজ্ঞেস করবো যে আপনি এমন একটা বিষয় নিয়ে কাজ করছেন অ্যাজ এ সায়েন্টিস্ট হিসেবে, ক্যান্সার এই শব্দটা উচ্চারণ করার সঙ্গে কিন্তু প্রত্যেক মানুষের বুকটা একটু ছ্যাক করে ওঠে। সেই জায়গাটা কিন্তু আপনি সকাল থেকে রাত পর্যন্ত ঘরকন্যা করছেন ক্যান্সার নিয়ে। এটার জন্য যে মানসিক জোর, এই জোরটা কোথা থেকে পাচ্ছেন? এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন। যে সত্যি কথাই ক্যান্সার গবেষণাটা এতটাই দুরূহ একটা গবেষণা যে এতে কিন্তু সাফল্যের থেকে প্রত্যেক দিন কিন্তু অসাফল্যের পরিমাণই বেশি থাকে। কারণ না হলে বুঝতেই পারছেন, তাহলে তো এতদিনে ক্যান্সার পুরো সেরে যেত। কিন্তু এই যে সমস্ত অসাফল্য, সেগুলো আমি মুহূর্তের মধ্যে ভুলে যেতে পারি, কেননা রবীন্দ্রনাথ ঠাকুর থাকেন আমার সঙ্গে সবসময়। কেননা আমি তো রবি ঠাকুরের গানও করি, এবং আপনি যেটা বললেন যে আমার পরিবারের সবসময়তে আমি ছোট থেকে জেনেছি যে জীবনটা রবি ঠাকুরকে নিয়েই চলতে হবে। চিরপথের সঙ্গী আমাদের সত্যিকারের ছোট থেকেই রবি ঠাকুর। তো যখনই কোনো অসাফল্য আসে, মানে আমার গবেষণার ক্ষেত্রে বলছি, তখন কিন্তু মনে করি রবি ঠাকুরের কথা, তার গানের কথা মনে করি, যে জানি যে এই অন্ধকার পেরিয়ে আলোতে একদিন নিশ্চয়ই পৌঁছাবো, নিশ্চয়ই জগৎ থেকে একদিন না একদিন ক্যান্সার মুক্ত হবে। আজকে আপনি কি পরিবেশন করছেন? আজকে রবি ঠাকুরের কলমে একটি নারী, মানে নারীত্ব বা নারীর যে উন্মেষ, তার কয়েকটি ফ্লেভার, যেরকম আমি বলছি একটুকু ছোঁয়া লাগে, সেখানে আমরা খুব শৃঙ্গার রসের প্রাধান্য দেখতে পারি। পুরোটাই খুব কোমল রসাত্মক, এবং একটা প্রেয়সী প্রেমিকার বক্তব্যটা, ওইটা যেরকম একদিকে আছে, আর একদিকে আমরা দেখতে পাচ্ছি আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী। সেখানে একটা অসম্ভব আত্মবিশ্বাস, নিজেকে উন্নীত করা, একটা এখানে একটা আমিত্ববোধ ব্যাপার আছে, এবং তার এই দুঃসাহসী, সে সব প্রতিকূলতার ঊর্ধ্বে, সেটা চিত্রাঙ্গদার ফ্লেভারে আছে। আবার নহমাতা, নহকন্যা, নহবধূ, সুন্দরী, রূপসী, সব রবি ঠাকুরের সেলফ আইডেন্টিটি বিভিন্ন একটা নারীর যে সংসার সমাজে কতগুলো বিচ্ছুরণ, দ্যুতি এবং বধূ কোন আলো, এই কয়েকটি একটা কোলাজ ধরনের। যখন মনটা খারাপ হয়ে যায়, তখন কি সুচিত্রা মিত্রের গান নিয়ে থাকেন? আমি সুচিত্রাদি আমাকে বিশেষভাবে স্নেহ করতেন, এটা আমার সাংঘাতিক জীবনের বিরাট প্রাপ্তি। অনেক সময় আমাকে বলেছেন যে তুই আমার মেয়ে, তো এটা আমার বিরাট প্রাপ্তি। আমি কিন্তু দিদির ডিরেক্ট ছাত্রী ছিলাম না, কিন্তু আমাকে ভীষণ ভালোবাসতেন। আমাকে বলতেন তুই পড়াশোনার জগৎ থেকে এসছিস বলে তুই যে বুঝে যেভাবে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করিস বা গাস, সেটা সকলে হয়তো একইভাবে করে না। তো নিঃসন্দেহে দিদি সবার আগে থাকেন। তারপরে আমার গুরু রাজেশ্বর ভট্টাচার্য সত্ত্বেও উনি চলে গেছেন, ডাক্তার শ্রীকুমার চট্টোপাধ্যায়, সুভাষ চৌধুরী, উনিও চলে গেছেন। এরা সবাই আমার গুরু, এবং আমি গীতবিতান থেকে গীতভারতী ডিগ্রি করেছি। সব মিলিয়ে সকলের সঙ্গে থাকেন, আসলে সঙ্গে থাকেন রবীন্দ্রনাথ ঠাকুর। এইটার বাইরে আপনার কি অন্য কোনো প্রফেশনের সঙ্গে কিছু জড়িত? প্রফেশন বলতে আমি এমনি মূলত বিএসসি ক্যালকাটা ইউনিভার্সিটি, কিন্তু আমার মানে বেশিটাই এই সাংগীতিক। আমার মেন প্রফেশনই হচ্ছে আমি পিওর ক্লাসিক্যাল ডান্সার এবং কোরিওগ্রাফার, ট্রেনার, এটাই আমার মেন। এত কিছুর মধ্যেও আরেকটি বিষয় আছে, সেটা আরেকটা পৃথিবী, যেটাকে আমরা নিষিদ্ধ পল্লী হিসেবে জানি। উত্তর কলকাতার একটি নিষিদ্ধ পল্লীর এলাকায় কিন্তু ওনার একটা সামাজিক কাজকর্ম আছে, সেখানকার মেয়েদের নিয়ে, সেখানকার মেয়েদের যে পরিবারের সন্তানরা রয়েছে তাদের নিয়ে। এত কিছুর মধ্যেও যেখানে আপনি গেছেন, সেখানেও কিন্তু একটা ওদের শারীরিক যে কষ্ট বা শারীরিক অসুখ বিসুখের পাশাপাশি কিন্তু ওরা সবসময় মুখে না প্রকাশ করুক, একটা মানসিক চাপ নিয়ে থাকে তারা, সেটাও কিন্তু অনেক রোগের কারণ হয়ে দাঁড়ায়। অবশ্যই। এবং তার সেই জায়গাগুলোতে আপনার অভিজ্ঞতা থেকে আজকের দিনে দাঁড়িয়ে আপনি কি ছবি পাচ্ছেন? আমরা আসলে যে কারণে আমি প্রথম গেছিলাম, সেটা কিন্তু আমাদের সোনাগাছির মা বোনদেরকে সার্ভাইকাল ক্যান্সার সম্পর্কে অবহিত করানোর জন্য, অ্যাওয়ারনেসের জন্য, যাতে তারা বুঝতে পারেন, জানতে পারেন যে কি করলে এর সম্ভাবনা বাড়বে, অথবা কোন কোন লক্ষণ দেখে তারা ভাববেন যে তাদের সার্ভাইকাল ক্যান্সার হয়ে থাকতে পারে, সেই সম্পর্কিত বক্তৃতা দেওয়ার জন্য প্রথমবার গিয়েছিলাম। পরবর্তীকালে মহাশ্বেতা, ওদের যে সংস্থা রয়েছে দুর্বার, এবং ওর এই যে আমাদের সোনাগাছির মা বোনেরা, তাদের যে সন্তানেরা, তাদের নিয়ে আবার মহাশ্বেতা
পদাতিক বলে একটি সংস্থা তার সেটি তৈরি করেছে, এবং বিশেষত মহাশ্বেতার হাত ধরেই সেখানে ও যখন যেরকম দরকার হয়, যখন বলে, সবসময়তেই আমি ওর সঙ্গে থাকি, সেখানে যাই। এবং আমি যা বলতে চাই সেটা আমি ওদেরকেও বলেছি, আমি সবসময় বলি যে আলাদা করে ওদের চিহ্নিত করবেন না। আমার মেয়েদেরকে যদি আপনারা বিজ্ঞানীর মেয়ে বলে না ডাকেন, তাহলে ওখানকার বাচ্চারা কেন সোনাগাছি মা বোনদের বাচ্চা না? ওরা আমার মেয়েরা যেমন মেয়ে, ওরাও যেরকম ছেলে মেয়ে, একই রকম হওয়া উচিত। আমাদের হয়তো ভালোবেসেই ওটা এসে যায়, কিন্তু যেন আলাদা করা না হয়। ওরা আমার ছেলে মেয়ের মতোই তো ছেলে মেয়ে। আমার এক রকমের প্রফেশন, ওদের মায়েদের আর এক রকমের প্রফেশন। এই নিয়ে তো ভাবনা চিন্তা করার দিন চলে গেছে। এইটুকু তো আমরা এগোতে পারবো। আজকে আমরা সব কথায় কথায় আমেরিকা, ইউরোপ এদের উদাহরণ দিই, বা ওখান থেকে কেউ কিছু করলে আমরা সেগুলোকে অত্যন্ত বাহবা দিই, কিন্তু আমরা খোঁজার চেষ্টা করি না আমাদের দেশে বসে কত মানুষ কোন কাজ করছেন, এবং আমরা নিজেদের ভেতর থেকেও যে অ্যাওয়ারনেস গুলো তৈরি করতে পারি, সকলকে একভাবে দেখতে পারি। শুধু নারী পুরুষ সমান সমান এ কথাটাই না, সমস্ত প্রফেশনের মানুষের ছেলে মেয়েরাও যে সমান, এবং সমস্ত যখন সেটা প্রফেশন, তখন সব প্রফেশনকে আমাদের সমান মর্যাদা দেওয়া উচিত। এটা আমার নিজস্ব মতামত। আজকে নারী দিবসের জন্য তো মেয়েদের কথা বেশি বলবো। তানিয়ার সঙ্গে যে কথাবার্তা বললাম, তার থেকে একটা জায়গা আমরা বুঝতে পারছি, একদিকে বিজ্ঞান, আরেকদিকে সঙ্গীত, আরেকটা হচ্ছে মানবিকতার বোধ। সুতরাং সঙ্গীত বোধ, মানবিকতার বোধ এবং বিজ্ঞানের প্রতি একটি বিশ্বাস এবং তার প্রতি একটি আস্থা, এই তিনটে নিয়ে যদি সাধারণ মানুষ এগোতে পারে, তাহলে কিন্তু যে কোনো লড়াই মানুষ জিততে পারে, তাই তো? নিশ্চয়ই। আমি মনে করি যদি মনের জোর করে সামনে কোনো একটা এম কে ঠিকভাবে রেখে মানুষ চেষ্টা করে এগোতে, তার জন্য কিন্তু জীবনে অনেক স্যাক্রিফাইসও করতে হয়। অনেক সময় অনেক স্যাক্রিফাইস করতে হয়। আমার নিজের যেমন অনেক সময় হয়তো পারিবারিক কোনো একটা অনুষ্ঠান চলছে, আমি পৌঁছতে পারি না, কিন্তু আমার পরিবার তার জন্য, পরিবার বলতে খালি আমার বাড়িটুকু বলছি না, আমার যে কাজিনরা কিন্তু একটু দূরের পরিবার, তারা কিন্তু এখন বোঝে এবং গর্ববোধ করে যে দিদি আসতে পারেনি কি মাসি আসতে পারেনি, সে কিন্তু একটা ভালো কোনো কাজ করতে গেছে বলেই আসতে পারেনি। তো এটা কিন্তু নিজের প্রচেষ্টাতে তৈরিটাও করতে হবে, মনের জোর ভীষণ ভাবে রাখতে হবে। ছোট ছোট জিনিস স্যাক্রিফাইস করলে ফাইনালি অনেক বড় জিনিস পাওয়া যায়, যদি সততার সাথে সেই কাজটার দিকে এগিয়ে যাওয়া যায়। কথাশের যেটা মূল ব্যাপারটা থাকে, এটা হচ্ছে পুরাণ কথাটা আগেকার দিনে বলা হতো, তার থেকে কথা থেকে কথক শব্দটা এসছে। এই কথকে কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল, সেটা হচ্ছে অভিনয়। নাচের সঙ্গে সঙ্গে তাল, ছন্দ এবং অভিনয়ের এই এক্সপ্রেশন, এইগুলো কিন্তু এটা কথক নাচের একদম মূল জায়গা। সেইগুলো যখন আপনারা তৈরি করছেন, তখন এটাকে একসঙ্গে মেলাতে গিয়ে কিভাবে নিজেকে প্রস্তুত করেছেন, বা যারা করবে এখন তাদের জন্য কি বলবেন? হ্যাঁ, বলবো কথার অ্যাকচুয়ালি প্রথম থেকে কথাটা ঠাকুর এইসব বংশ থেকে বংশ পরম্পরায় যখন লিপিবদ্ধ হতো না, তখন মুখে মুখে কথার মাধ্যমে থেকে কথাকে নামকরণ। এবং অর্থাৎ নৃত্যের একটা অন্যতম বৈশিষ্ট্য হিন্দু এবং মুসলিম ধর্ম পাশাপাশি এর মধ্যে রয়েছে। যেটা আমরা মুঘল সাম্রাজ্য, মুঘল যে পিরিয়ডটা, বা পরবর্তীকালে ওয়াজাদ আলী শাহ যখন আমাদের সুতানুটি এরিয়া, উনি নিজের ওদের কথার ডান্সার ছিল, ওনার পৃষ্ঠপোষকতা ছিল। অপরদিকে কিন্তু আমরা হিন্দু প্রভাব দেখতে পাই, যে ব্রজ রাসলীলা, রাধার ড্রেসের সাথে কথাকের ড্রেসের মিল এরকম, এবং কথাকের অভিনয়, যেটা পিপলের অভিনয় অংশটা জুড়েই রয়েছে, ঠুমরি ভজন, যেগুলো আমাদের হিন্দু। তো এই যে দুটো পাশাপাশি অবস্থান, হ্যাঁ, দুটি ধর্ম, এগুলো সবকিছুই পুরোটাই আমার মনে হচ্ছে যে কোনো ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে নৃত্য সঙ্গীত এমন একটি শৈলী, বলবো না, এমন একটি শিক্ষা, এবং শিক্ষা শৈলী, গ্রামার, ব্যাকরণেরও ঊর্ধ্বে গিয়ে আবার যেটা মনে হয়, যেটা আপনি অনুভব বললেন, অনুভব আসে বা অভিনয় আসে, সেটা সম্পূর্ণ অনুভূতি থেকে, এবং সেটা সম্পূর্ণ হৃদয়ের ব্যাপার। তো হৃদয়ের যে একটা আমাদের ইতিবাচক বা নান্দনিক সৌন্দর্যের যে সেন্স, আমরা সাধারণ মানুষ যে নাচ গান করে না, তারও মধ্যে সে দেখতে হবে যে সৌন্দর্যের দিকে তার টেন্ডেন্সিটা বেশি করে, সে একটু নিজে সাজিয়ে থাকে, চারপাশকে একটু সাজিয়ে থাকে। তো এই যে সবসময় একটা বিউটিফিকেশন, সেখান থেকে আমার মনে হয় সত্তাটার থেকে এই নৃত্য সঙ্গীত যে কোনো কিছু সৌন্দর্যের দিকে ধেয়ে যাওয়া। তো এইগুলো
কাজ করতে করতে এবার অনুভূতি তো বিভিন্ন আছে আমাদের, মানে ফিলিংস ব্যাপারটা প্রচুর অনেকগুলো দিক। তো যে আমি নিজে বেসিক্যালি খুব মনে করি যে শেখারও দরকার, কিন্তু আপনি যেটা বললেন যে নিজের অভিনয়ের মধ্যে দিয়ে যে একদম ন্যাচারাল ভেতরের অনুভূতিটাকে ফুটিয়ে তোলাই আমার বেশি মানে প্রিয়। আমি একটু ওই রকমই, আমি ওই ধরনের কাজই বেশি করি। শুধুই শিক্ষা মানে গতানুগতিক শিক্ষা দিয়ে মনে হয় না। আর অনুভূতিকে ভালো জায়গায় নিয়ে যেতে গেলে, অভিনয় ভালো জায়গায় নিয়ে যেতে গেলে আমার মনে হয় মনটাকে সেইরকম একটা উচ্চতায় রাখার চেষ্টা করতে হবে। এই আর কি, বড়দের থেকে শেখা বা নিজেকে খুব ওপেন মাইন্ড নিয়ে করলে অনেকগুলো অনুভূতির ফিলিংস ভেতরে হয়, যেগুলোর থেকে আমাদের বিভিন্ন মাধ্যম হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, এই মাধ্যম দিয়ে ওগুলোর প্রকাশ পায়। এটাই। তো তানিয়ার যে কথাটা আপনারা শুনলেন, তার সঙ্গে সঙ্গে আরো বিস্তৃত ভাবে ছড়িয়ে দেওয়ার জন্য তনয়ার সঙ্গে তো সে মানে হচ্ছে রাশিয়ান ভাষায় সূর্য। আপনারা তনয়া অ্যাপটা যদি ডাউনলোড করে নেন তাহলে কিন্তু একজন সখীকে পাবেন, আগের দিনে যেটা বলা হতো। তো যাই হোক, প্রত্যেক ছেলে বা মেয়ে যেই হোক না কেন, তানিয়ার যে জীবন ধারা, এই জায়গাটাকে যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশে এরকম অনেক তানিয়া আছে, তারা তাদের এগিয়ে নিয়ে আসার ব্যাপারে তানিয়া কিন্তু পথ প্রদর্শক হয়ে থাকবে। আজ এই পর্যন্ত। নমস্কার তানিয়া আপনাকে। নমস্কার। আমরা এটা শুনলাম যে মেঘমিতা যেটা বলছেন যে নাচের মধ্যে যে নান্দিকতা রয়েছে তার সঙ্গে যদি আন্তরিকতাটা থাকে এবং উপলব্ধি অনুভূতিটা যদি থাকে, তাহলে সেই নান্দিকতার ব্যাপারটা একটা উৎকর্ষের চরমতম পর্যায়ে গিয়ে পৌঁছতে পারে। তো যাই হোক, বসন্তে আমরা কিন্তু মেঘমিতার এই ঋতু কি মেঘের কি বর্ষণ হয় সেটা আমরা স্টেজে দেখতে পাবো একটু পরেতেই। তো খুব ভালো লাগলো। চেষ্টা করবো সবাইকে ভালো কিছু আজকে উপহার দেয়া। আমার সাথে আরো অনেক আমার শিল্পী বন্ধু এবং প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, বাইরের বহু সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, অনেকের সমাগম। আজকে আমি উদ্যোগ নিলেও আমার পাশে বহু শিল্পী বন্ধুরা রয়েছে যারা আজকে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার চেষ্টা করছি। এবার তো দর্শক বলবে, আপনাদের আশীর্বাদ আর ভালোবাসাটা ভীষণই পাথেয় আর কি, আগামী দিনে যাতে ভালো কাজ করতে পারি। অশেষ শুভেচ্ছা রইল, আপনি আপনার সাধনায় আরো এগিয়ে যান, এটাই কামনা করবো। নমস্কার। নমস্কার, ধন্যবাদ। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। 24x7 তাজা সমাচারের সকল দর্শকদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।